সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা পরিস্থিতিতে তোমরা সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সর্বদা সুরক্ষিত থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই অনলাইন ক্লাস নিয়মিত চলছে। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং নিয়মিত সেগুলো দেখবে এবং বাসায় সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে, তাহলে অনেক বেশি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য, প্রিয় শিক্ষার্থীরা, একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। লক্ষ্য করো, চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু শ্রমজীবী মানুষ কাজ করছে, অর্থাৎ মাথায় কিছু দ্রব্য সামগ্রী নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আরেকটি চিত্র। এখানে কি হচ্ছে, এখানে কোনো একজন অবশ্যই তার ওজন মাপছেন, অর্থাৎ তার ওজন কত কেজি বা কত পাউন্ড সেটা নির্ণয় করা হচ্ছে। এখানে আরেকজন দেখা যাচ্ছে তার উচ্চতা নির্ণয় করছেন, অর্থাৎ সে কতটুকু লম্বা হয়েছে বা তার উচ্চতা কত। তাহলে এই বিষয়গুলো দেখে আমরা অবশ্যই আন্দাজ করতে পারতেছি যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটাই কিন্তু আমাদের এক একটি তথ্য বহন করে, অর্থাৎ এই ব্যক্তিটি তার উচ্চতা মাপতেছে, এটা একটি তথ্য। এখানে তার ওজন মাপা হচ্ছে, এটিও একটি তথ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিসংখ্যান ও এর বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকে এই পরিসংখ্যান পড়ে আমরা কি শিখতে পারবো, শিক্ষণফল কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যা ও ক্রমযুক্ত গণসংখ্যা কাকে বলে তা বলতে পারবো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবো, আয়তলেখ অঙ্কন করতে পারবো, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, প্রথমে চলো আমরা জেনে নিই পরিসংখ্যান কি। প্রিয় শিক্ষার্থীরা, পরিসংখ্যান এক ধরনের গাণিতিক বিজ্ঞান যা মূলত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপাত্ত সহজে পরিবেশন নিয়ে কাজ করে। উপাত্ত বিশ্লেষণ করে তা থেকে তথ্য সমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। বিভিন্ন ধরনের গবেষণায় পরিসংখ্যান ব্যবহার করা হয়। গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীবরেখা পরিসংখ্যানের বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও সহজ কথায় বলা যায় পরিসংখ্যান কি। পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হচ্ছে পরিসংখ্যান। আমি আবারও বলছি, সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হলো পরিসংখ্যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সংজ্ঞাটা মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যা জিনিসটা কি চলো আমরা একটু জেনে নেই। কোনো পরীক্ষণ বা গবেষণায় ব্যবহৃত উপাত্ত সমূহের গণসংখ্যা বলতে কোনো উপাত্তের মান সেখানে কতবার আছে তাকে বোঝানো হয়। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, কোনো পরীক্ষণ বা গবেষণায় ব্যবহৃত উপাত্ত সমূহের গণসংখ্যা বলতে কোনো উপাত্তের মান সেখানে কতবার আছে তাকে বোঝানো হয়। যেমন কোনো একটি গণিত পরীক্ষায় 7 জন শিক্ষার্থী 85 নম্বর পেল, তাহলে বলা যায় 7 হলো প্রাপ্ত নম্বর 85 এর গণসংখ্যা।
আমি আবারও বলছি, উদাহরণটি লক্ষ্য করো। কোনো একটি গণিত পরীক্ষায় 7 জন শিক্ষার্থী 85 নম্বর পেল, তাহলে বলা যায় 7 হলো প্রাপ্ত নম্বর 85 এর গণসংখ্যা। আর গণসংখ্যাকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, অথবা এফ এর নিচে ছোট্ট করে স্মল লেটার আই দেওয়া যায়, এফ আই, বা শুধু এফ দ্বারা প্রকাশ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যা নিবেশন সারণী। এখানে 20 জন লোকের ওজন নিম্নে দেওয়া আছে। কত? 60, 50, 62, 52, 45, 48, 53, 54, 52, 48, 45, 53, 52, 47, 58, 50, 48, 46, 62, 65। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে পরিসর নির্ণয় করব। পরিসর জিনিসটা কি প্রিয় শিক্ষার্থীরা? অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিয়ে 1 যোগ করলেই আমরা পরিসর পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপাত্তের সবচেয়ে ছোট মান কোনটি? আমরা এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে ছোট মান হচ্ছে 45। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে এই যে 45, এটা হচ্ছে উপাত্তের সবচেয়ে ছোট মান। আর উপাত্তের সবচেয়ে বড় মান হচ্ছে 65। লক্ষ্য করো কোথায় আছে সুপ্রিয় শিক্ষার্থী, 65। তার মানে আমরা লিখলাম উপাত্তের সবচেয়ে ছোট মান 45 এবং সবচেয়ে বড় মান 65। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই পরিসর বের করতে পারবো। পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার ফলাফল থেকে এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ মান হচ্ছে 65 বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে 45, তার সাথে 1 যোগ করলাম। তাহলে 65 থেকে যদি আমরা 45 বিয়োগ করি 20 থাকে, তার সাথে 1 যোগ হলো, তাহলে 21। এখানে 21 হচ্ছে পরিসর। তাহলে পরিসর আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা? পরিসর পেলাম কত? 21। মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিসর কত পেলাম? 21। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। কিভাবে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব? অর্থাৎ কয়টি শ্রেণীতে আমার কোনো পরিসংখ্যানে কোনো অঙ্ক বা কোনো তথ্য পরিপূর্ণ হবে, অথবা কোন অঙ্কটা করা হবে, কয়টি শ্রেণীতে তা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলেই শ্রেণী সংখ্যা বেরিয়ে আসে। পরিসর বিভাগ শ্রেণী সংখ্যা। তাইলে আমরা পরিসরকে যদি শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? শ্রেণী সংখ্যা পাবো। তাহলে শ্রেণী ব্যবধান যদি আমরা 5 ধরি, তো উল্লেখিত পরিসর আমরা 21 পেয়েছি আগে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী সংখ্যা কিভাবে বের করবো? শ্রেণী সংখ্যা মানে হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী ব্যবধান যদি 5 ধরে নেই, তাহলে পরিসর বাই শ্রেণী ব্যবধান সমান কত? 4.2। অর্থাৎ শ্রেণী সংখ্যা কোনো ভগ্নাংশ হতে পারে না, একটি পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ 5 ধরে নিলাম আমরা। 4.2, তার মানে হচ্ছে 4-এর পরের পূর্ণ সংখ্যাটা আমরা ধরবো 5। তার মানে এই 5টি গড়েই আমার অঙ্কটা কমপ্লিট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে শ্রেণী সংখ্যা কোনো ভগ্নাংশ হতে পারে না, শ্রেণী সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হয়। তার মানে 4.2 পাইছি, তারপরে সংখ্যাটা দেবো আমরা 5। অর্থাৎ 5টা গড়েই এখানে অঙ্কটা কমপ্লিট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা শ্রেণী সংখ্যা বের করতে পারবে। এবার চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপাত্ত সমূহের গণসংখ্যা নিবেশন সারণীটা একটু দেখি। সারণীটা কত ছিল প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, সর্বনিম্ন সংখ্যা ছিল আমার 45। আমরা শ্রেণী ব্যবধান যদি 5 ধরে একটা সারণী তৈরি করি প্রিয় শিক্ষার্থীরা, সারণী আমরা তৈরি করার এখন শিখব। সর্বনিম্ন সংখ্যা ছিল 45 থেকে যদি আমরা 49 গণি, তাহলে 5 হয় কিনা শ্রেণী ব্যবধান? 45, 46, 47, 48, 49। অর্থাৎ 45 থেকে 49 পর্যন্ত আমরা 5 গণলাম। আমি আবার বলছি, 45, 46, 47, 48, 49, তার মানে 5। তাহলে শ্রেণী ব্যবধানটা কত? 5। আবার একইভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে, এখানে 49। আমি একটা কথা বলে নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাংলা অঙ্ক মিক্স হয়ে গেছে। অর্থাৎ সবগুলাই আমরা হয় বাংলায় লিখবো অথবা ইংলিশে লিখবো। তার মানে এখানে 45 থেকে 49 বাংলায়, এটা ইংলিশে লিখলে ভালো হতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে লক্ষ্য করো, এখানে 45 থেকে 49, তোমরা অবশ্যই 45 থেকে ইংলিশে লিখবে, 49 ইংলিশে লিখবে। পুরাটাই বাংলায় অথবা পুরাটা ইংলিশে লিখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 45 থেকে 49, তারপর এটা কত? 50 থেকে 54, শ্রেণী ব্যবধান 5। 50 থেকে 54, 50, 51, 52, 53, 54, তার মানে 5। এভাবে পরে 55 থেকে
59, 60 থেকে 64, 65 থেকে 69, তাহলে শ্রেণী ব্যবধানটা 5। তাহলে শ্রেণী ব্যবধান 5 নিয়ে আমরা প্রিয় শিক্ষার্থী এখানে একটা শ্রেণী তৈরি করলাম। তারপরে লক্ষ্য করো এখানে টেলিচিহ্নটা কি হবে, অর্থাৎ 45 থেকে 49 কয়টা সংখ্যা আছে প্রিয় শিক্ষার্থীরা? 60টা সংখ্যা আছে। 45 থেকে 49 60টি সংখ্যা আছে, তার টেলিচিহ্ন আমরা এইভাবে 60টা দাগ দিব এবং গণসংখ্যা লিখবো কত? যত টেলিচিহ্ন যত গণসংখ্যা তত। আশা করি বুঝতে পেরেছ। এবার 50 থেকে 54, এখানে 50 থেকে 54 আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, এটা একটা 8, অর্থাৎ 50 থেকে 54 আছে কয়টা? 8। তার মানে আমরা টেলিচিহ্ন যত পাইলাম গণসংখ্যা তত। আর 55 থেকে 59 আছে কত? 1, একবার আছে মাত্র, অর্থাৎ একটা সংখ্যা আছে। 50 থেকে 59-এর মধ্যে একটি সংখ্যা আছে, যার জন্য 1, তার মানে গণসংখ্যা 1। এবার 60 থেকে 64 কয়টা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আছে 3টা, আমরা লিখলাম 3। তারপরে প্রিয় শিক্ষার্থীরা 65 থেকে 69 আছে একটা সংখ্যা, যার জন্য আমরা গণসংখ্যা 1। আশা করি তোমরা উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো আমরা যদি আগের স্লাইডে যাই, 45 থেকে 49 এখানে টেলিচিহ্ন কত আছে? 7, গণসংখ্যা 7। তাহলে আমরা লক্ষ্য করি 45 থেকে 49 কয়বার আছে? আমরা আগের স্লাইডে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মন দিয়ে খেয়াল করো। লক্ষ্য করো আমরা যদি এখানে দেখি 45 থেকে 49 কতবার আছে? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা 45, 1 2 3 4 5 6 এই 7, এই 7টা হচ্ছে 45 থেকে 49-এর মধ্যে আছে। আশা করি তোমরা বুঝতে, এইভাবেই বাকিগুলো বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে লক্ষ্য করো 45 থেকে আমরা যে সারণীটা তোমাদেরকে দেখাইলাম, 45 থেকে 49 এই যে 7টা সংখ্যা আছে, যার গণসংখ্যা হচ্ছে 7। এভাবে কিন্তু বাকিগুলো বের করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করি প্রিয় শিক্ষার্থীরা? গণসংখ্যা 7, ক্রমযোজিত গণসংখ্যা সরাসরি 7 লিখে ফেলবো। তারপরে এই 7 পরেরটা কত হবে প্রিয় শিক্ষার্থীরা? 7 আর 8 যোগ করে 15 হয়। পরেরটা কিভাবে হবে? এই 15 আর 1 যোগ করে 16 হয়। তারপরেরটা কিভাবে হবে? 16 আর 3 যোগ করে 19 হয়। তারপর একটা কি হবে? 19 আর 1 যোগ করে 20 হয়। এভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। আমি আবারও বলছি, গণসংখ্যা 7 বরাবর আমরা 7 লিখে ফেলবো, অর্থাৎ গণসংখ্যা প্রথম গণসংখ্যা যা থাকবে সেটা আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যার করে লিখে ফেলবো। তারপরে কি করব? পরেরটা কিভাবে লিখবো? এই 7 আর এটা এভাবে আমরা যোগ করব, অর্থাৎ উপরেরটা আর নিচের এই দুইটা যোগ করে আমরা এখানে লিখবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে কত হয়? এই 8 আর এই 7 যদি যোগ করি কত হয়? 15 হয়। এইবার প্রিয় শিক্ষার্থী 15 আর এই পরের এটা 1 আর 15 যদি যোগ করি তাহলে 16 হয়। আবার তারপর একটা 16 আর 3 যদি যোগ করি 19 হয়। তারপর 19 আর 1 যদি যোগ করি 20 হয়। এভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। আশা করি তোমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে। যে চলকের মান গণনা করে নির্ধারণ করা যায়, অর্থাৎ যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। পূর্ণ সংখ্যা, এটা কোনো অখণ্ড সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থীরা, কোনো ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা হয় তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো শ্রেণীর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মনে করো কোনো একটা শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, এইরকম পূর্ণ সংখ্যা হবে। আবার কোনো একজন নির্দিষ্ট প্রার্থীকে মোট প্রদানকারী লোকের সংখ্যা, ভোট প্রদানকারী লোকের সংখ্যা, আমি আবার বলছি, কোনো একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট প্রদানকারী লোকের সংখ্যা, কোনো একজন ব্যক্তিকে যদি আমরা নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে থাকি, ভোট দিয়ে নির্বাচিত করে থাকি, সেই নির্দিষ্ট সংখ্যক ভোটের সংখ্যাটা হচ্ছে এখানে বিচ্ছিন্ন চলক সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো জেনে নেই অবিচ্ছিন্ন চলক কাকে বলে। যে চলকের মান পরিমাপ করে নির্ধারণ করতে হয়, অর্থাৎ
যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। অর্থাৎ আমরা এটা পরিমাপ করে নির্ণয় করতে হয় কিভাবে, যেমন কোন শ্রেণীর শিক্ষার্থীর উচ্চতা, অবশ্যই উচ্চতা আমরা মেপে বের করতে হবে। কোন শ্রেণীর শিক্ষার্থীর উচ্চতা মেপে বের করতে হবে। জানুয়ারি মাসে 31 দিনে তাপমাত্রা, এটা আমার রেকর্ডগুলো বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা এবার চলো লক্ষ্য করো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কিভাবে নির্ণয় করি। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আয়তলেখ অঙ্কন করতে হলে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণী সীমার গড় লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা বের করব, নতুন করে একটা তথ্য দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা শ্রেণী ব্যক্তি 45 থেকে 49, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 44.5 থেকে 49.5, কোন সংখ্যা যদি 4 হয়। তারপর লক্ষ্য করো 50 থেকে 54, এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কিভাবে বের করি আগে একটু তোমরা শিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে 45 আছে, 45 থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর 49-এর সাথে 0.5 যোগ করতে হবে। অর্থাৎ এখানে অবিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন আছে 49-এর পরে 50, তাহলে 49-এর পরে 50, তাহলে 49-এর পরে যে 49.1, 49.2, 49.3 এই সংখ্যাগুলো এখানে নাই। অর্থাৎ 49 থেকে 50 দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা বিচ্ছিন্ন। 49 থেকে 50, তার মাঝখানে আরো কোটি কোটি সংখ্যা আছে, এগুলো বিচ্ছিন্ন। তাহলে আমরা এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে হবে, অর্থাৎ কোনো গ্যাপ থাকা যাবে না। যেমন 49 এবং 50-এর মাঝখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ রাখা যাবে না, এটাই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। লক্ষ্য করে কিভাবে বানাবো, 45 থেকে আমরা যদি 0.5 বিয়োগ করি, তার মানে অবশ্যই 44.5 পাই। 44.5 থেকে আর 49-এর সাথে 0.5 যোগ করি, 0.5 যোগ করলাম, তাহলে 49.5 হয়। অর্থাৎ এখানে নিম্ন সীমা যা আছে তার থেকে 0.5 বিয়োগ করব, আর উচ্চ সীমা যা আছে তার সাথে 0.5 যোগ করব। এভাবে আমরা প্রত্যেকটা বানাবো। যেমন 50 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে 49.5, আর 54-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 54.5। তাহলে এটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা বের করব। 55 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তার মানে 54.5, আর 59-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 59.5, এভাবে। এবং একটা বিষয় লক্ষণীয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 44.5 থেকে 49.5, অর্থাৎ 49.5 যেখানে গিয়ে এটা শেষ হয়েছে, পরে একটা ঠিক সেখান থেকে শুরু হবে। এটা 49.5 দিয়ে শেষ হয়েছে, এটা 49.5 দিয়ে শুরু হবে। এটা আবার যেখানে গিয়ে শেষ হয়েছে 54.5, এটা যেখানে গিয়ে শেষ হয়েছে ঠিক সেটা দিয়ে আবার শুরু হবে 54.5। 54.5 থেকে 59.5, এটা যেখানে গিয়ে শেষ হয়েছে আবার পরে একটা সেখান থেকে শুরু হবে 59.5 থেকে 64.5, এটা যেখানে গিয়ে শেষ হয়েছে পরেরটা সেখান থেকে শুরু হয়েছে 64.5 থেকে, তার মানে কোনো গ্যাপ নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 49.5 শেষ হয়েছে, আবার 49.5 দিয়ে শুরু হয়েছে, তার মানে 44.5 থেকে 74.5 এই সংখ্যাগুলোর মাঝখানে কোনো গ্যাপ নাই, সবগুলা সংখ্যা উপস্থিত। এটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর গণসংখ্যাটা দেওয়া হয়েছে 44.45 থেকে যখন 49 তখন গণসংখ্যা 4, 50 থেকে 54 যখন তখন গণসংখ্যা 8, 55 থেকে 59 যখন তখন গণসংখ্যা 10। একটা নির্দিষ্ট গণসংখ্যা ধরে নেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবার আমরা এই গণসংখ্যাটা দিয়ে এবং এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দিয়ে আয়তলেখ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা গ্রাফ পেপার নিলাম। তো গ্রাফ পেপারের মধ্যে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে অক্ষ অঙ্কন করতে হবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লাগবে, এটা তোমরা জানো। অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ সমান এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ সমান ওয়াই অক্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এক্স ও যদি এদিকে যদি আসা হয় তার মানে ঋণাত্মক মান বোঝায় এক্স ও এক্স ড্যাশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে কি বোঝা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা, এদিকে ঋণাত্মক মান আছে, তবে এখানে আমরা এখান থেকে গণনা শুরু করব।
এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ তারা পরস্পর মূলবিন্দু ও বিন্দুতে ছেদ করেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা প্রথমে যদি আমরা আয়তলেখ অঙ্কন করি তাহলে অবশ্যই এই এক্স অক্ষ বরাবর আমাদেরকে নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে শ্রেণীসীমা লেখা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা নিয়েছি। কি হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ওয়াই অক্ষ বরাবর কি নিতে হয়? গণসংখ্যা নিতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত ছিল? 44.5। এই বিন্দুটা যদি 44.5 হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এক গড়কে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর এক গড়কে 1 একক ধরে আমরা আয়তলেখ অঙ্কন করব। তাহলে আমরা অবশ্যই ভাষাটা লিখে নিতে পারি যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ভাষাটা দেখাচ্ছি। ছক কাগজের মানে গ্রাফ পেপারের, এই গ্রাফ পেপারের আমরা প্রত্যেকটা গড়কে এক গড়কে 1 একক ধরবো, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এক গড়কে 1 একক ধরলে লক্ষ্য করো আমরা ধরে নিয়ে আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এদিকে নির্ণয় করতে পারি। এটা যদি 44.5 হয়, তার মানে এখান থেকে পর্যন্ত 5 আছে, তার মানে এটা 44.5। এটা 44.5 হলে পরে গড়টা হইব 45.5, 46.5, 47.5, 48.5, 49.5। তার মানে এখান থেকে এই পর্যন্ত 49.5। আবার 49.5 থেকে 54.5 এখানে আসে, আবার 54.5 থেকে 59.5 এখানে আসে। আশা করি বুঝতে পেরেছ। 59.5 থেকে 64.5 এখানে আসে, 64.5 থেকে 69.5 এখানে আসে, 69.5 থেকে 74.5 এখানে আসে, অর্থাৎ এটা 69.5। পরে গড়টা হইব 70.5, পরেরটা হবে 71.5, 72.5, 73.5, 74.5। তার মানে আমরা এক গড়কে 1 একক ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে একইভাবে গণসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর আমরা এই পর্যন্ত 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5। আবার 5 থেকে এই পর্যন্ত গেলে 10, অর্থাৎ এখানে তো 5, তাহলে 6, 7, 8, 9, 10। আশা করি বুঝতে পেরেছ। আবার এই পর্যন্ত গেলে 15, লক্ষ্য করি এটা যদি 10 হয় তাহলে 11, 12, 13, 14, 15, আর এই পর্যন্ত 20, এই পর্যন্ত 25। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবরও এক গড় সমান 1 একক ধরেছি, আবার ওয়াই অক্ষ বরাবরও এক গড়কে 1 একক ধরে নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো ভাষাটা আমরা কিভাবে লিখবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখাই দিচ্ছি। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক গড় সমান 1 একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। আর ভাঙ্গা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে 0 থেকে 44.5 এর মধ্যবর্তী সংখ্যাগুলো বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। লক্ষ্য করো আমরা আগের স্লাইডে আবারও যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে এই যে 44.5 তার আগের যে সংখ্যাগুলো 0 থেকে তার পরের সংখ্যাগুলো এবং 44.5 এর আগের সংখ্যাগুলো এই ভাঙ্গা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এখানে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 44.5 থেকে আমরা এখানে 49.5 এভাবে যখন 44.5 থেকে 49.5 যখন তখন গণসংখ্যা কত 4, তখন আমরা এদিক দিয়ে উপরে 4 গড় যাব, আবার একইভাবে এদিক দিয়ে উপরে 4 গড় যাব। লক্ষ্য করো 1, 2, 3, 4 গড় গেলাম, তখন আমরা এখানে একটা আয়তলেখ অঙ্কন করলাম। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে 49.5 থেকে যখন 54.5 তখন গণসংখ্যা নিশ্চয়ই 8, তাহলে আমরা গণসংখ্যা তো এদিকে, তার মানে ওয়াই অক্ষের দিকে আমরা গণসংখ্যা 8, যেহেতু আমরা 8 গড় উপরে যাব, 5 গড়, 6 গড়, 7 গড়, 8 গড় এদিক দিয়েও, আবার এখান থেকে এদিক দিয়েও 8 গড় উপরে যাব, তখন এখানে একটা আমরা আয়তলেখ বানাবো। এভাবে একইভাবে বাকিগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে আয়তলেখগুলো দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আর ভাষাটা এভাবে লিখে ফেলবে। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক গড় সমান 1 একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। ভাঙ্গা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে 0 থেকে 44.5 এর মধ্যবর্তী সংখ্যাগুলো বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা একটু
মূল্যায়নে যায়। পরিসংখ্যান কাকে বলে? আমি বিশ্বাস করি তোমরা উত্তর দিতে পারবে। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হলো পরিসংখ্যান। আশা করি উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণসংখ্যা কাকে বলে? তার উত্তর দিতে পারবে। বিচ্ছিন্ন চলক কাকে বলে? তার উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ এবং আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই বাড়িতে আবারও প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের জন্য একটি। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, একটি সৃজনশীল বাড়ির কাজ দিচ্ছি। 40 জন শিক্ষার্থীর পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তাহলে এই 40 জন শিক্ষার্থীর পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ক, পরিসংখ্যান কি? খ, শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে। আশা করি পারবে। গণসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করবে। আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা করতে পারবে, কারণ আমি যে ক্লাসটি আজকে তোমাদেরকে করিয়েছি সেই ক্লাসের আলোকে আজকে একটা সৃজনশীল অঙ্ক দিলাম। আশা করি অবশ্যই পারবে। যখন বিদ্যালয় খুলবে অবশ্যই বিদ্যালয়ে এনে স্ব শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।